তেহরানের আকাশে সেদিন ভোরটা অদ্ভুতভাবে নেমে এসেছিল। সূর্য উঠছিল ঠিকই, কিন্তু আলো যেন শহরের গায়ে এসে থমকে দাঁড়াচ্ছিল। উত্তরের আলবোরজ পর্বতমালায় ঝুলে থাকা কুয়াশা এমনভাবে ঝুলেছিল যেন প্রকৃতি নিজেই শ্বাস আটকে রেখেছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর হঠাৎ সাইরেন বেজে উঠল। প্রথমে একটি, তারপর আরেকটি, তারপর যেন পুরো শহর একসঙ্গে চিৎকার করে উঠল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ল বিদ্যুতের মতো দ্রুততায়। তেহরানে হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মানুষ জানালার কাছে গিয়ে দাঁড়ালো, কেউ কাঁপা হাতে ফোন ধরল, কেউ দ্রুত সন্তানকে বুকে টেনে নিল। মসজিদের মিনার থেকে আজানের সুর উঠছিল, কিন্তু তার ভেতরে মিশেছিল এক অদৃশ্য কম্পন। রাজধানীর দক্ষিণে পুরনো এক মুদি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বললেন, পারস্যের শহরগুলো বহু ঝড় দেখেছে, কিন্তু এই ঝড়ের গন্ধ আলাদা। এই ঝড়ে শুধু বারুদ নেই, আছে হিসাব। কিন্তু এই গন্ধ শুধু তেহরানের নয়। কয়েক ঘন্টার মধ্যে খবর আসে জেরুজালেমে ভয়াবহ বিস্ফোরণ। সরাসরি সম্প্রচারে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলি উঠছে। একই সময় বাহরাইনের 3টি স্থানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংবাদিক ও প্রবাসীদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ যেন হঠাৎ বহু দিক থেকে জ্বলে উঠেছে। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। ইতিহাসের পাতায় যাকে আমরা পারস্য নামে চিনি, সে কেবল একটি ভূখণ্ড নয়, এক দীর্ঘ সভ্যতার স্পন্দিত হৃদয়। এই ভূমি একসময় মানব সভ্যতার প্রাচীনতম প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিল। সাইরাস যখন সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তখন তার শাসনের ভিত্তি ছিল কেবল শক্তি নয়, সহনশীলতা। দারিউস যখন পথ ও ডাক ব্যবস্থা নির্মাণ করেছিলেন, তখন তিনি কেবল রাস্তা বানাননি, বানিয়েছিলেন সংযোগের ধারণা। সাফাবি যুগে শিল্প, স্থাপত্য, ক্যালিগ্রাফি ও দর্শন মিলে যে সাংস্কৃতিক জাগরণ তৈরি হয়েছিল, তা প্রমাণ করে পারস্যের শক্তি তার অস্ত্রভাণ্ডারে যতটা, তার চেয়ে বেশি তার আত্মপরিচয়। এই ভূখণ্ড শতাব্দী পর শতাব্দী আক্রমণের মুখোমুখি হয়েছে। আলেকজান্ডারের অশ্বারোহী বাহিনী এসেছিল বিজয়ের উন্মাদনায়, আরব সাম্রাজ্য এসেছিল ধর্মীয় উত্তেজনায়, মঙ্গলরা এসেছিল ধ্বংসের ঝড় নিয়ে। তবুও প্রতিবারই পারস্য ভেঙেছে, কিন্তু মুছে যায়নি। কারণ তাদের শেখানো হয়েছিল মাথা নত করা আর কৌশলগত ধৈর্য এক নয়। কখনো তারা সময় নিয়েছে, কখনো নীরব থেকেছে, কখনো নতুন রূপে জেগে উঠেছে। আজ যখন তেহরানের আকাশে আগুনের রেখা ছুটে যায়, তখন সেই আগুন শুধু সামরিক আঘাত নয়, তা যেন ইতিহাসের পুরনো ক্ষতগুলোকেও ছুঁয়ে যায়। মানুষ বিস্ফোরণের শব্দ শোনে, কিন্তু তার ভেতরে শুনতে পায় আরেকটি প্রতিধ্বনি, অতীতের। ইরান ইরাক যুদ্ধের দিনগুলো, যখন বোমা পড়ত তখন স্কুল খোলা থাকত। নিষেধাজ্ঞার বছরগুলো, যখন ওষুধের সংকট ছিল কিন্তু জাতীয় মর্যাদা নিয়ে আপোষ ছিল না। সেই দীর্ঘ প্রতিরোধের দিনগুলো আজকের এই মুহূর্তকে ঘিরে দাঁড়িয়ে আছে। তেহরানের এক বৃদ্ধ শিক্ষক বলছিলেন, আমরা শিখেছি টিকে থাকতে। আমাদের শহর আগুনে পুড়েছে, কিন্তু আমরা ছাই থেকে নতুন ইট বানিয়েছি। তার কথার মধ্যে ছিল না রাজনৈতিক উত্তেজনা, ছিল অভিজ্ঞতার ভার। পারস্যের ইতিহাসে একটি বিষয় বারবার ফিরে আসে। অস্তিত্ব রক্ষার লড়াইকে তারা কেবল সামরিক সংঘাত হিসেবে দেখে না, এটি তাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ। আক্রমণ তাদের জন্য নতুন নয়, নতুন হলো প্রতিটি আক্রমণের প্রেক্ষাপট, কিন্তু প্রতিরোধের বর্ম একই থাকে। এই মুহূর্তে যখন আন্তর্জাতিক পর্দায় তেহরানের আগুন দেখানো হচ্ছে, তখন শহরের মানুষ নিজেদের ভেতরে আরেকটি মানচিত্র খুঁজে নেয়, মর্যাদার মানচিত্র। তারা জানে একটি শহরকে ক্ষতবিক্ষত করা যায়, কিন্তু একটি সভ্যতার আত্মাকে পরাজিত করা যায় না এত সহজে। এবং এবার আঘাতের জবাব এসেছে দ্রুত ও বহুমাত্রিকভাবে। জেরুজালেমে বিস্ফোরণ, বাহরাইনে আমেরিকান ঘাঁটিতে হামলা, উপসাগরীয় অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত। এই সব কিছু যেন একটি বার্তা বহন করছে, আক্রমণ একমুখী হবে না। ইতিহাসে যে জাতি বারবার উঠে দাঁড়িয়েছে, সে জানে প্রতিক্রিয়ার ভাষাও ইতিহাসের অংশ। মধ্যপ্রাচ্যের মানচিত্র হঠাৎ যেন জ্বলন্ত বিন্দুতে ভরে উঠেছে। খবর আসছে ওমান ছাড়া প্রায় সব উপসাগরীয় দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেসব ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সৌদি আরবের ভেতরেও সতর্কতা জারি। বাহরাইনের আকাশে ধোঁয়া। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সব জায়গায় সামরিক প্রস্তুতি জোরদার। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের পাল্টা আঘাত থামবে না। শত্রুকে নির্ধারিতভাবে পরাজিত না করা পর্যন্ত প্রতিক্রিয়া চলতেই থাকবে। এই ঘোষণা কেবল আবেগঘন নয়, এটি কৌশলগত দৃঢ়তার প্রকাশ। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রতিশোধ নয়, একটি প্রতিরোধ নীতি বাস্তবায়ন। ইরান বারবার বলেছে তাদের নিরাপত্তা শুধু তাদের সীমান্তে সীমাবদ্ধ নয়, আঞ্চলিক ভারসাম্যের সঙ্গেও জড়িত। ফলে আঘাত এলে প্রতিক্রিয়াও হবে বহুমাত্রিক। ওয়াশিংটনের কৌশলগত মহলে বহু বছর ধরে একটি প্রশ্ন ঘুরছে,
ইরানকে কিভাবে ঠেকানো যায়। সরাসরি একা মুখোমুখি সংঘাতে নামা মানে অনিশ্চয়তার ঝুঁকি। ইরানের ভৌগোলিক বিস্তার, পাহাড়ি প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক নেটওয়ার্ক সব মিলিয়ে এটি একটি জটিল সমীকরণ। এই সমীকরণেই জোটের প্রয়োজন পড়ে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একই ফ্রেমে দাঁড়িয়ে আঘাত হানে, কিন্তু পাল্টা প্রতিক্রিয়া যখন উপসাগরীয় ঘাঁটিতে গিয়ে পৌঁছায় তখন বোঝা যায় সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি এখন আঞ্চলিক রূপ নিচ্ছে, নাকি এটি একটি নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শন? অনেক পর্যবেক্ষকের মতে ইরান চায় দেখাতে তাদের হাতে শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের সক্ষমতাও রয়েছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল জানে ইরানকে দুর্বল করা মানে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়া। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, জ্বালানি বাজার সবকিছুই এই সংঘাতের ছায়ায় কাঁপছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে, বিমান চলাচলে সতর্কতা, দৈনন্দিন বৈঠক একের পর এক। কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে তেহরানের ভেতরে দৃঢ়তা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পতাকা হাতে মিছিল করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐক্যের বার্তা ছড়াচ্ছে। একটি তরুণী বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয়ও পাই না। এই আবেগ কেবল জাতীয়তাবাদ নয়, এটি আত্মপরিচয়ের লড়াই। ইতিহাস দেখিয়েছে বহিরাগত আক্রমণ অনেক সময় ভেতরের ঐক্যকে শক্তিশালী করে। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান প্রতিটি অধ্যায় প্রমাণ করে দীর্ঘস্থায়ী সংঘাতের জেদ ও ধৈর্য বড় শক্তি। ইরান সেই ইতিহাস গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। নিষেধাজ্ঞা, দৈনন্দিন চাপ, সামরিক হুমকি সবকিছুর মধ্যেও তারা একটি বয়ান তৈরি করেছে। প্রতিরোধ মানে অস্তিত্ব রক্ষা। বাহরাইনের বিস্ফোরণ, জেরুজালেমের আগুন, উপসাগরীয় ঘাঁটিতে আঘাত, এই সব কিছু যেন সেই বয়ানের সম্প্রসারণ। বার্তা স্পষ্ট, আক্রমণ করলে প্রতিক্রিয়া আসবে এবং তা সীমাবদ্ধ থাকবে না। তেহরানের এক মা বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ যদি হুমকির মুখে পড়ে আমরা চুপ করে থাকব না। তার চোখে জল, কিন্তু কণ্ঠে আগুন। মধ্যপ্রাচ্যের রাত এখন আর শান্ত নয়। জেরুজালেমে সাইরেন, বাহরাইনে ধোঁয়া, উপসাগরে যুদ্ধজাহাজের তৎপরতা। ওমান ছাড়া প্রায় সব উপসাগরীয় অঞ্চলে সতর্কতা। দৈনন্দিন মহল ব্যস্ত, জাতিসংঘের জরুরি বৈঠকের আলোচনা। এই অপেক্ষা কেবল পরবর্তী হামলার নয়, এটি ইতিহাসের পরবর্তী অধ্যায়। ইরান কি আরও বিস্তৃত পাল্টা আঘাত আনবে, নাকি কৌশলগতভাবে থামবে? বিশ্বের দৃষ্টি এখন এই প্রশ্নে। রাত আরও গভীর হয়েছে। তেহরানের ওপর ঝুলে থাকা আকাশ এখন কালচে নীল, কিন্তু তার বুক চিরে মাঝে মধ্যে আলো ঝলসে উঠছে। দূরে বিস্ফোরণের শব্দ, কাছে সাইরেনের দীর্ঘ হাহাকার। তবুও শহর পুরোপুরি ভেঙে পড়েনি। জানালার কাছে আলো জ্বলছে, বারান্দায় মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ সন্তানের মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। একটি পুরনো অ্যাপার্টমেন্টের ঘরে সেই বৃদ্ধ ইতিহাসের বই খুলে বসে আছেন। টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে জেরুজালেমের আগুন, বাহরাইনের ধোঁয়া, উপসাগরীয় ঘাঁটির উত্তেজনা। পৃথিবীর মানচিত্র যেন আগুনের বিন্দুতে ভরে উঠেছে, কিন্তু তার চোখ বইয়ের পাতায় স্থির। সেখানে লেখা, যে জাতি নিজের মর্যাদা আঁকড়ে ধরে তাকে পরাজিত করা যায় না সহজে। তিনি ধীরে চশমা খুলে টেবিলে রাখেন। বাইরে আবার শব্দ, মনে হয় যেন আকাশের বুক কেঁপে উঠল। কিন্তু তার মুখে ভয় নেই, আছে এক গভীর ক্লান্তি। আর তার ভেতর অদ্ভুত এক গল্প, যেন তিনি জানেন ইতিহাসে এই অধ্যায়েও পারস্য লিখে রাখবে নিজের ভাষায়। শহরের অন্য প্রান্তে এক মা ছেলেকে জড়িয়ে ধরে বলছেন, ভয় পেও না, আমরা বহুবার এই শব্দ শুনেছি, আমরা টিকে থাকি। তার কণ্ঠ কাঁপে, কিন্তু ভেঙে পড়ে না। সেই কণ্ঠে আছে শতাব্দীর স্মৃতি, আক্রমণ, প্রতিরোধ, পুনর্জন্ম। রাত আরও গড় হয়, হয়তো আবার শব্দ উঠবে, হয়তো নতুন মানচিত্র আঁকা হবে আগুনে। কিন্তু তেহরান দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত তবুও অনমনীয়, আবেগে ভেজা তবুও অবিচল। পারস্য অতীতে মাথা নত করেনি, আজও আগুনের মানচিত্রে দাঁড়িয়ে সে নীরব কিন্তু দৃঢ় কণ্ঠে বলছে, আমাদের ইতিহাস এখনও শেষ হয়নি।